প্রস্তুত। আমি আরও একবার তাদের পরিচয় করিয়ে দিই। শ্রী দীপক কুমার ভুনিয়া রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী কুহেলি পাল এবং শ্রী মৃণাল কান্তি দাস। প্রত্যেকে 5 মিনিট করে তোমরা সময় পাবে। আমি প্রথম যে পার্টিসিপেন্ট তাকে ডেকে নিচ্ছি, অঙ্কিতা ঘোষ, টাকি এসএল গার্লস হাই স্কুল। নমস্কার। এখানে উপবিষ্ট সকল অতিথিবৃন্দ, বিচারক মণ্ডলী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকদের জানাই আমার সশস্ত্র প্রণাম। আজ আমরা এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্দেশ্য করা একটি অনুষ্ঠানে একত্রিত হয়েছি। আজকে আমি অঙ্কিতা ঘোষ, টাকি ষষ্ঠীবল লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী, তার সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু বলতে পারবো বলে নিজেকে ধন্য মনে করছি। পরাধীনতার নাম পাশে আবদ্ধ ভারত মাতাকে মুক্ত করতে যে সকল মনীষী দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি কর্মগুণে ও দক্ষতায় অর্জন করেছিলেন সর্দার বা নেতা উপাধি। আমরা সবাই তাকে লৌহ মানব বা লৌহ পুরুষ বলেই চিনি। তিনি আমাদের কাছে বিসমার্ক নামেও পরিচিত। 1875 সালের 31শে অক্টোবর নাদিয়াদ, গুজরাটের নাদিয়াদ শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ঝবলভাই প্যাটেল ও মাতা লতবাই দেবীর চতুর্থতম সন্তান তিনি। তিনি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি ছিলেন সফল ব্যারিস্টার ও বিলেত থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। পরবর্তীতে মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় ও সহযোগে জাতীয় কংগ্রেসে যুক্ত হয়েছিলেন। তিনি দূরদর্শী নেতৃত্বের সাহায্যে বারদৌলির নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়ে নেতা বা সর্দার উপাধি অর্জন করেছিলেন। তাকে আমরা সবাই এই পর্যায়ের পর থেকে সর্দার নামেই বলে চলি। মহাত্মা গান্ধী তাকে সর্দার নামেই ডাকতেন। তিনি লন্ডন থেকে যেহেতু আইনি বিষয়ে পড়াশোনা করেছিলেন, তাই তার আইন সম্পর্কে অনেক জ্ঞান ছিল। তিনি স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম ও দূরদর্শী নেতা ছিলেন। তিনি স্বাধীন ভারতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিজের দায়িত্ব পালন করেছেন। তাকে আমরা সবাই দেশ রাজ্য বিষয়ক মন্ত্রী হিসাবেও চিনি। তিনি আমাদের মধ্যে আজও চিরস্মরণীয় এবং এই মহান ব্যক্তি 562টিরও বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করার জন্য তাকে টাইম ম্যাগাজিন তাকে দি বস বলে অভিহিত করেছেন। তিনি 1950 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর অমৃত লোকে পাড়ি দেন, কিন্তু এই ব্যক্তি আজও আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাকে আমরা কখনোই ভুলতে পারবো না এবং আজও তারই সম্বন্ধে নানান বক্তৃতা আমরা শুনছি এবং গুজরাটে তার স্মৃতিচারণায় স্ট্যাচু অফ ইউনিটি স্থাপন করা হয়েছে। নমস্কার। অনেক ধন্যবাদ। এর পরবর্তী পার্টিসিপেন্টকে আমি মঞ্চে ডেকে নেব, পুরবী বর্মন।
মেদিনীপুর রাজলক্ষ্মী হাই স্কুল থেকে। শুরু করুন। নমস্কার। মঞ্চে ভূমিষ্ঠ আমার সম্মানীয় অতিথিগণ, বিচারক মণ্ডলী এবং সুদক্ষ পরিচালিকার আমার নমস্কার, এবং আমার সামনে উপস্থিত দর্শক মণ্ডলী এবং অভিভাবকগণদের আমার প্রণাম, এবং আমার ছোট ছোট ভাই বোনদের আন্তরিক ভালোবাসা অভিনন্দন দিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি। আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি সর্দার বল্লভভাই প্যাটেলের অর্ধশতবর্ষ জন্মবার্ষিকী পালনের উদ্দেশ্যে। আমরা বল্লভভাই প্যাটেল নামটা হয়তো সবাই জানি। এটা কি শুধু একটা নাম নাকি অন্য কিছু? এই নামের মধ্যে লুকিয়ে আছে এক শাশ্বত ইতিহাস, এক ইতিহাস যেখানে শুধু গল্প আছে সংগ্রামের, গল্প আছে শুধু বুদ্ধিমত্তার পরিচয়। সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের কাছে লৌহ মানব নামেই পরিচিত। 1875 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর লর্ড ভাই প্যাটেল এবং জাভের ভাই প্যাটেলের কোল আলগরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তিনি ছয় ভাই বোনদের মধ্যে সব থেকে অন্যতম ছিলেন। তিনি ছোটবেলা থেকেই মেধাবী, বুদ্ধিমান, কর্মনিষ্ঠ এবং নিয়মানুবর্তী ছিলেন। তিনি গুজরাটের এক মিডিয়াম স্কুলে তার শিক্ষা জীবন শুরু করেন। এর পরবর্তীকালে তিনি এক ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হন। সেখানে 22 বছর বয়সে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তিনি খুব কম বয়সে 1897 সালে পার্শ্ববর্তী গ্রামের জাভেরবেন প্যাটেলকে বিবাহ করেন এবং 1903 সালে তার কন্যা মণিবেন প্যাটেল এবং 1906 সালে তার পুত্র দহিয়া ভাই প্যাটেল জন্মগ্রহণ করেন। এরপর তার জীবনে নেমে আসে ভয়ানক এক ঝড়। সালটা 1909। তার স্ত্রী মারা যান। তিনি নিজেকে হারিয়ে ফেলেননি শোকে। 1910 সালে তিনি আইন বিষয়ে পড়াশোনার জন্য লন্ডনে যান। লন্ডনের ইনস অফ কোর্ট থেকে তিনি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন এবং ভারতে ফিরে এসে গুজরাটের গোধরায় আইন অনুশীলন শুরু করেন। এরপর 1917 সালে গুজরাটের জাতীয় কংগ্রেসের শাখায় সেক্রেটারি হিসেবে নিজেকে নির্বাচিত করেছিলেন। 1930 সাল গান্ধীজির উদ্যোগে বিখ্যাত লবণ সত্যাগ্রহে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন এবং সেখানে ব্রিটিশদের হাতে তাকে বন্দী হতে হয়। 1931 সালে গান্ধী এবং তৎকালীন সরকার ভাইসরয় লর্ড আরউইনের সাথে স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে তিনি বন্দিদশা থেকে মুক্তি পান। এরপর 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে তিনি আবারও বন্দী হন ব্রিটিশ সরকারের কাছে। তবুও তিনি হার মানেননি। 1947 সালে তার সচিব ভিপি মেননের সাথে যুক্ত হয়ে তিনি ভারতকে আলাদা করেছিলেন এবং 562টিরও বেশি ছোট ছোট খণ্ডে বিভক্ত এলাকাকে তিনি ভারতের সংযুক্ত করেছিলেন। তার কাজ এখানেই সমাপ্ত হয়নি। তিনি গুজরাটের সোমনাথ মন্দিরের উদ্ধারে ব্যক্তিগত আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি আইএএস, আইপিএস প্রভৃতি পরিকাঠামো গড়ে তুলেছিলেন। ভারতের এই মহৎ সন্তান 1918 সালে কয়রার বন্যায় কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন এবং অর্জন করেছিলেন সর্দার উপাধি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এরপর আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো সংযুক্তা দাসকে। সংযুক্তা দাসকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। প্রস্তুত থাকতে বলবো আতিয়া খাতুন। Good afternoon to everyone. মাননীয় অতিথি, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং আমার সহপাঠীদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের ভারতের লৌহ মানব, আমাদের
ছিলেন না, তিনি ছিলেন আমাদের গর্ব, তিনি ছিলেন আমাদের মান সম্মান। আজকে আমি তাকে নিয়ে কিছু কথা বলতে চাই। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম হয় একটি গরিব কৃষক পরিবারে। 1875 সালের 31শে অক্টোবর তিনি জন্মান গুজরাটের নদিয়াদ স্থানে। পিতা ঝাবরভাই প্যাটেল এবং মাতা লাডবা দেবীর চতুর্থতম সন্তান ছিলেন তিনি। ছোটবেলায় অত্যন্ত মেধাবী এবং খুবই পড়াশোনায় ভালো ছিলেন তিনি। 1931 সালে তিনি লন্ডনের মিডল টেম্পল থেকে ব্যারিস্টার ডিগ্রি পান এবং পরবর্তীতে ভারতে এসে তিনি আহমেদাবাদে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। প্রথম থেকে তিনি গান্ধীনীতির প্রতি উদাসীন ছিলেন, কিন্তু পরবর্তীতে যখন গোধরায় তার গান্ধীজির সঙ্গে দেখা হয় তখন থেকেই তিনি হয়ে ওঠেন একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি বহু সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যেমন 1918 সালের খেদা সত্যাগ্রহ এবং 1928 সালের বারদালি সত্যাগ্রহ। বারদালি সত্যাগ্রহের নেতৃত্ব দেওয়ার সময় তিনি সেখানকার মহিলাদের থেকে সর্দার উপাধিটি পান। মহাত্মা গান্ধীও তাকে সর্দার বলেই ডাকতেন এবং তিনি সর্দার প্যাটেল নামেই পরিচিত। ভারতের 562টিরও বেশি দেশীয় রাজ্যগুলিকে একীকরণের ভূমিকা রাখার জন্য তাকে টাইম ম্যাগাজিন তাকে দ্য বস বলে ডাকেন। এখান থেকেই তিনি ভারতের বিসমার্ক উপাধিটি পান। ভারতের এই দেশীয় রাজ্যগুলিকে একত্রীকরণের ভূমিকা রাখার জন্য তাকে ভারতের লৌহমানব উপাধিও দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত 1950 সালের 15ই ডিসেম্বর আমাদের দেশের গর্ব, আমাদের আয়রন ম্যান হার্ট অ্যাটাকের কারণে অমৃতলোক গমন করেন। পরবর্তীতে 2018 সালে গুজরাটের নর্মদা নদীর তীরে তাকে উৎসর্গকৃত করে তৈরি করা হয় পৃথিবীর সবথেকে বড় স্ট্যাচু অফ ইউনিটি। এটির উচ্চতা 240 মিটার। শুধু মূর্তিটিরই উচ্চতা 182 মিটার। 1991 সালে তার নামে একটি বিমানবন্দর খোলা হয় এবং 1848 সালের 15ই সেপ্টেম্বর হায়দ্রাবাদে খোলা হয় আইপিএস ট্রেনিং একাডেমি। তিনি ভারতে প্রথম ইউপিএসসির মতো বিশিষ্ট একটা পরীক্ষা চালু করেন। 1947 সালে আইএএস অথবা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং 1948 সালে আইপিএস অথবা ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের মতো কিছু বিশিষ্ট পদও তিনি তৈরি করেন। এই বিশিষ্ট ব্যক্তি আমাদের দেশের গর্ব সর্দার প্যাটেলকে নিয়ে আমি যতই বলবো ততই কম। তাই আজকে এই পর্যন্তই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। নমস্কার। সোমনাথ সংযুক্তা দাসকে কাকিয়া সেন্ট্রাল হাই স্কুলের ছাত্রী। এরপর মঞ্চে আমন্ত্রণ জানাবো আতিয়া খাতুন, কুমারপুকুর হাই স্কুলের ছাত্রী আতিয়া। প্রস্তুত থাকতে বলবো জুলকারনাইন গাজী তাকে। নমস্কার, আমি আতিয়া খাতুন, কুমারপুকুর উচ্চ বিদ্যালয়
এরপর 1928 সালে বারদৌলি কৃষকদের উপর ব্রিটিশ সরকার যখন অত্যন্ত কর চাপিয়ে দিয়েছিলেন, ট্যাক্স বৃদ্ধি করেছিলেন, তখন ট্যাক্স বৃদ্ধি করার পর তার কারণে তিনি তাদেরকে নিয়ে টানা 6 মাস ধরে বিদ্রোহ করে তাদের জমি সব ফিরিয়ে দিয়েছিলেন। এরপর 1930 সালে গান্ধীর লবণ সত্যাগ্রহে যুক্ত হয়ে তিনি কারাবন্দী হয়েছিলেন। এরপর 1942 সালে হৃদয় অনুভূত বক্তৃতার মাধ্যমে তিনি ভারত ছাড়ো আন্দোলনের জন্য পুরো দেশ ভ্রমণ করেন এবং আবার কারাবন্দী হন। এইভাবে 1945 সাল পর্যন্ত তিনি আহমেদনগর দুর্গে বন্দী ছিলেন। দ্বিজাতি তত্ত্বের জনক ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এই পর্যন্ত আমার বক্তব্যটি রেখে আমি শেষ করছি। সবাইকে আরো একবার জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং বড়দেরকে প্রণাম। ধন্যবাদ আতিয়া খাতুন। এরপর মঞ্চে আমন্ত্রণ জানাবো টকিপুর রাজলক্ষ্মী হাই স্কুলের ছাত্রী জুলকারনাইন গাজীকে। প্রস্তুত থাকতে বলবো মুরসালিন হোসেন গাজী। আচ্ছা, জুলকারনাইন গাজী টকিপুর রাজলক্ষ্মী হাই স্কুলের ছাত্র স্পিচ দেবে। আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, দক্ষ উপস্থাপক ও আমার সামনে উপবিষ্ট বক্তৃতা প্রিয় ছাত্র বন্ধুগণ, সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। পূর্বনির্ধারিত আলোচ্য বিষয় সর্দার বল্লভভাই প্যাটেলের কর্মময় জীবন, এ সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, 1875 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর গুজরাটের নাদিয়াদে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন জাবিরভাই প্যাটেল এবং মাতা ছিলেন লাটভাই প্যাটেল। পিতামাতার আদর্শ, দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধ তার চরিত্র গঠনে গভীর প্রভাব ফেলেছিল। পিতামাতার কাছ থেকেই তিনি সাহস, সততা ও সাহসিকতার শিক্ষা লাভ করেছিলেন। বন্ধুরা, শিক্ষা জীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। পরবর্তীতে আইন পড়ে সফল ব্যারিস্টার হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন, কিন্তু ব্যক্তিগত স্বাধীনতার চেয়ে তিনি দেশের স্বাধীনতাকে বড় মনে করেছিলেন। তাই তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। সম্মানিত উপস্থিতি, মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় বিভিন্ন সত্যাগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে বারদৌলি সত্যাগ্রহে অসাধারণ নেতৃত্ব দানের জন্য জনগণ তাকে সর্দার উপাধিতে ভূষিত করে। सर 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারত ছিল বিভিন্ন দেশীয় রাজ্যে বিভক্ত। এই সময় তিনি তার অসাধারণ দক্ষতা ও দৃঢ়তার সঙ্গে ভারতকে ঐক্যবদ্ধ করেন। তার এই অসাধারণ সাহসিকতা ও দৃঢ়তার জন্য তাকে ভারতের লৌহ মানব বলা হয়। বন্ধুগণ, 1950 খ্রিস্টাব্দে 15 ডিসেম্বর মুম্বাইয়ে তিনি পরলোক গমন করেন। ধন্যবাদ। এরপর মঞ্চে আমন্ত্রণ জানাবো মুরসালিন হোসেন গাজী, কুমারপুকুর হাই স্কুলের ছাত্র। আসেনি। আচ্ছা, আমাদের পরবর্তী বক্তা মোহাম্মদ আরমান মণ্ডল, টকিপুর রাজলক্ষ্মী হাই স্কুল। প্রস্তুত থাকতে বলবো রুবিনা খাতুন, কুমারপুকুর হাই স্কুল থেকে। এখন মোহাম্মদ আরমান মণ্ডল। মাননীয় সভাপতি এবং উপস্থিত বিচারক মণ্ডলীকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। আজ আমি এমন একজন মহান নেতার কথা বলবো, যিনি ছিলেন ভারতের জাতীয়বাদী নেতা এবং ভারতের একজন মহান রাষ্ট্রনায়ক। তিনি 1947 সাল থেকে 1950 সাল পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। তিনি
বারদৌলি সত্যাগ্রহ এবং খেদা আন্দোলনের সময় অধিক পরিচিতি লাভ করেছিলেন। তিনি বারদৌলি আন্দোলনের সময় গান্ধীজির মতান্তরে বারদৌলির মহিলারা তাকে সর্দার বলে ঘোষণা করেছিল। এই সর্দার কথার অর্থ হিন্দি, ফার্সি এবং উর্দুতে প্রধান। সর্দার বল্লভভাই প্যাটেলের উল্লেখযোগ্য অবদান হল দেশীয় রাজ্য একীকরণ। স্বাধীনতার পরে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 562টি। তার মধ্যে তিনি 3টি রাজ্য ব্যতীত সকল রাজ্যকে একীকরণ করেছিলেন। অবশেষে তিনি তীক্ষ্ণ কূটনৈতিক এবং রাজনৈতিক বুদ্ধির কারণে ভারতের হায়দ্রাবাদ, জুনাগড় এবং জম্মু কাশ্মীরকে একত্রিত করতে পেরেছিলেন। তিনি ভারতের সংহতিকরণের প্রধান ভূমিকা পালন করেছিলেন। তার সম্মাননায় 2018 সালে তার জন্মস্থান গুজরাটের বেট আইল্যান্ডে স্থাপনা করা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু ভাস্কর্য স্ট্যাচু অফ লিবার্টি। এই স্থাপত্যের উচ্চতা 182 মিটার। এই মহান নেতা 1950 সালে 15 ডিসেম্বর বোম্বাইয়ে পরলোক গমন করেছিলেন। আসুন এই মহান নেতার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমরাও ভারতের একতা রক্ষার শপথ নিই। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। বক্তব্য রাখলো মোহাম্মদ আরমান মণ্ডল। এরপরে মঞ্চে আমন্ত্রণ জানাবো রুবিনা খাতুনকে, কুমারপুকুর হাই স্কুলের ছাত্রী রুবিনা খাতুন। প্রস্তুত থাকতে বলবো মোহাম্মদ শামীম সরদারকে। রুবিনা কি এসেছে? আচ্ছা, মোহাম্মদ শামীম সর্দার তকিপুর রাজলক্ষ্মী হাই স্কুলের ছাত্র, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্রস্তুত থাকতে বলবো অললিকা মণ্ডলকে। সম্মানিত সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গ এবং মহোদয় ও মহোদয়গণ, আজ আমি এই মঞ্চে যে মহান ব্যক্তিত্বের সম্পর্কে বক্তব্য দিতে এসেছি, সেই মহান ব্যক্তিত্ব যিনি আমাদের ঐক্যবদ্ধ রাষ্ট্রের প্রধান প্রণেতা। তিনি আমাদের রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি হলেন ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল। সম্মানিত সুধী, 1875 সালে 31শে অক্টোবর গুজরাটের নাদিয়াদে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা জাবের ভাই প্যাটেল ছিলেন একজন কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল কৃষক এবং তার মাতা লাটবাই প্যাটেল ছিলেন একজন স্নেহশীলা নারী। শৈশবকাল থেকেই তিনি তার পরিবারের কাছ থেকে সৎ, দেশের প্রতি ভালোবাসার শিক্ষা পেয়েছিলেন, যে শিক্ষা পরবর্তীকালে সর্দার বল্লভভাই প্যাটেলের চরিত্র গঠনে সাহায্য করে। তিনি প্রথম জীবনে একজন আইনজীবী হলেও তিনি তার আরামদায়ক জীবন পরিত্যাগ করে মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতের অসহযোগ আন্দোলন এবং বিভিন্ন সত্যাগ্রহ আন্দোলনে যোগদান করেন। তার নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ সফল হয়। এই বারদৌলি সত্যাগ্রহের পরেই তিনি সর্দার উপাধিতে ভূষিত হন। স্বাধীনতার পরে ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল 562টি দেশীয় রাজ্য একত্রিত করে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করা।
এই কঠিন ও দুঃসাহসিক কাজটি তিনি অত্যন্ত কৌশলগতভাবে এবং কূটনীতির দ্বারা সম্পন্ন করেন। আজ আমরা তার জন্যই এমন একটি ঐক্যবদ্ধ বৈচিত্র্যময় রাষ্ট্রে বসবাস করতে পারছি। তিনি শুধুমাত্র রাষ্ট্রে ঐক্যবদ্ধ করেননি, তিনি স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। দুইজন চলে যাও, তিনজন যেতে পারে। তার স্মৃতিকে অটল করে রাখতে গুজরাটের কেভাডিয়ায় নির্মিত হয়েছে পৃথিবীর সর্বোচ্চ মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি, যা ভারতের ঐক্য ও গৌরবের প্রতীক। এই মূর্তির দিকে যখন আমরা তাকাই তখন আমরা বুঝতে পারি একজন মানুষের দৃঢ় সংকল্প কীভাবে একজন চরিত্রবান পুরুষ গড়ে তোলে। আসুন আজ আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের চরিত্র থেকে শিক্ষা লাভ করে তার চরিত্র থেকে অনুপ্রাণিত হই। ধন্যবাদ, জয় হিন্দ। ওকে, শুনলাম মোহাম্মদ শামীম সর্দারকে মঞ্চে। এরপর আমন্ত্রণ জানাবো অললিকা মণ্ডলকে, টাকি এসএল গার্লস হাই স্কুল থেকে অললিকা মণ্ডল। প্রস্তুত থাকতে বলবো আমিনা খাতুনকে। হ্যালো হ্যালো, নমস্কার। আমি টাকি এসএল গার্লস হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী আললিকা মণ্ডল। উপস্থিত সকল বিচারক মণ্ডলী এবং সকল দর্শকদের আমি নমস্কার জানিয়ে আজকে আমার তাৎক্ষণিক বক্তৃতা শুরু করছি। আজকে আমার বিষয় ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল। এক হাতে আমরা যতটা কাজ করতে পারি, দুই হাতে তার থেকে বেশি কাজ করতে পারি। আর আমরা সবাই যদি একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি তাহলে সেটা আরও অনেক সুন্দর হয়। অর্থাৎ একতাই বল। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের মূল কথাই ছিল একতাই বল। ভারতের এই ভারতরত্ন জন্মগ্রহণ করেছিলেন 1875 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর গুজরাটের আহমেদাবাদের নালিয়া গ্রামে। পিতা ঝাবরভাই প্যাটেল এবং মাতা লাড্ডাবাই প্যাটেল। তিনি 16 বছর বয়সে বিবাহ করেন এবং 22 বছর বয়সে ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি জেলা আইন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ব্যারিস্টারি পড়তে বিদেশে যান। এই বিদেশ থেকে ফেরাকালীন ব্যারিস্টারি পাস করে একটা মজার ঘটনা হয়। তিনি জাহাজের সময় তাকে একটা চিঠি দিয়ে যায়, বলে সেটা বোম্বে হাইকোর্টে গিয়ে দিতে। তিনি জাহাজ থাকাকালীন একদিনও সেই চিঠিটি খুলে দেখেননি। যখন তিনি আবার বোম্বে হাইকোর্ট থেকে ফিরে আসছিলেন তখন থেকে ডেকে বলা হয় চিঠিটি তাকে উদ্দেশ্য করেই লেখা। বলা হয়েছে তাকে যেন কোনো উকিল হতে না হয়, যিনি যেন সরাসরি জজ হন। তিনি এই কথার উত্তরে বলেছিলেন, আমি একটা কৃষক পরিবার থেকে জন্মগ্রহণ করেছি। মাথায় বোঝা নিয়ে আমার শৈশব অতিবাহিত হয়েছে। আমি ব্যারিস্টার হয়েছি কৃষকদের পাশে থাকার জন্য, দুরবস্থায় পড়া মানুষের পাশে থাকার জন্য। তারপর তিনি যতবারই কেস লড়েছিলেন তিনি দক্ষতার সাথে জিতেছিলেন। হয়তো সেই জন্য তাকে ভারতের মানে ছোটবেলা থেকে তিনি ভারতের লৌহ মানব ছিলেন বলা যায়। তিনি প্রথম জীবনে ইংরেজি চালচলনের এবং স্মার্ট এবং ভদ্র মানুষ ছিলেন। গুজরাটের ফ্যাশনেবল ক্লাবে তিনি একজন সদস্য ছিলেন, বীজ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ছিলেন, অর্থাৎ তিনি অনেক গুণের অধিকারী ছিলেন। এবার 1917 আসা যাক তার রাজনৈতিক জীবনের কথা। তিনি কংগ্রেসে যুক্ত হন, সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দেন। তবে তিনি গান্ধীজির মতাদর্শে বিশ্বাসী ছিলেন না। তিনি কৃষক বিদ্রোহ আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য সাদা পোশাক পরেন এবং গুজরাটের ফ্যাশনেবল ক্লাব ত্যাগ করেন। এরপর তিনি বারদৌলি অভিযানে কৃষকদের নেতৃত্ব দিয়ে করেন, বোঝা থেকে মুক্ত করেন এবং সর্দার নামে খ্যাত হন। এই সর্দার কথার অর্থ হচ্ছে প্রধান বা নেতা। তিনি এমন একজন সুদক্ষ নেতা ছিলেন যে কংগ্রেসে তিনি 3 বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে প্রতিবারই তিনি গান্ধীজির চাপে এটি প্রত্যাহার করেন। তিনি যদি শেষবার এটি প্রত্যাহার না করতেন তবে হয়তো আমরা একজন দক্ষ আমাদের একটা প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পেতাম। এরপর আসা যাক 1947-এর কথায়। ভারত স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু কোনো থালা ভরে একটা সুন্দর দেশ আমাদের প্রেজেন্ট করিনি। প্রায় ছিল 560টিরও বেশি দেশীয় রাজ্য। একটা গল্পটা শোনা যাক। ইটালি তার 9টা প্রান্ত যোগ করতে 23টা বছর লাগিয়ে দিয়েছিল। জার্মানি 40টা বছর যোগ করতে প্রায় 9টা বছর লাগিয়ে দিয়েছিল। কিন্তু ভারতে
18টা স্তরে এই এত 560টিরও বেশি রাজ্য তিনি যোগ করেছিলেন। এই জন্যে তার তৈরি মূর্তিটিকে স্ট্যাচু অফ ইউনিটি বলা হয়। 2014 সালে তার জন্মতারিখটি জাতীয় ঐক্য দিবস হিসেবে পালন করা হয়। এবার আমি শেষ করি বক্তৃতাটা একটা ছোট্ট কথা বলে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আসুন আমরা এই ছোট বক্তৃতাকে অনুষ্ঠান করে তাকে সম্মান নয়, তাকে আরও সম্মান দিতে আমরা একসাথে হাতে হাত রাখি এবং বলি তার কথা মধ্যে আমরা আত্মনির্ভরশীল হব এবং আমরা আমাদের দেশের মধ্যে ঐক্য গঠন করব এবং রাজ্য ঐক্য, রাজনীতিতে ঐক্য গঠন করে আমরা দেশকে সুশৃঙ্খল করব এবং অনেক বেশি সুন্দর করে তুলব। জয় হিন্দ, নমস্কার।